পাকিস্তানি সৈন্যরা গণহত্যা এবং অন্যান্য মানবতা বিরোধী কাজ শুরু করলো। আমাদের রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ করলো, ইপিআর হেডকোয়ার্টার পিলখানায় আক্রমণ করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রী নিবাস, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাসা, তাছাড়া ঢাকা সহ সারা দেশে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে আক্রমণ করল। ৭১-এর গেরিলা এমন একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে এখানে এসেছে যিনি ১৯৭১ সালে কিশোর ছিলেন। অল্প বয়সে তিনি যুদ্ধে গিয়েছিলেন নিজের ইচ্ছায়। তার অনেকগুলো স্মৃতি আছে। সেই স্মৃতি রোমন্থনের জন্য, তার যুদ্ধের ঘটনা, বিভিন্ন বিষয়গুলো তুলে ধরার জন্য আমরা আজকে ৯ ডিসেম্বর মঙ্গলবার ২০২৫ আমরা কিশোর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা জনাব দেবেশ চন্দ্র সেনের সঙ্গে কথা বলবো। তিনি আমার সাথে রয়েছেন, দেখতে পাচ্ছেন দেবেশ চন্দ্র সেনাল। তিনি মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধের স্মৃতি কথা, মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন কথা, বিভিন্ন পর্যায়ে তিনি যুদ্ধ করেছেন সেই সমস্ত ঘটনাবলী এই বিশেষ সাক্ষাৎকারে, বিশেষ স্মৃতিধনে তিনি উল্লেখ করবেন। আমরা এখন কথা বলছি শাহজাদপুরের কৃতি সন্তান, জ্বলন্ত বীর মুক্তিযোদ্ধা। তিনি সেই সময় কিশোর ছিলেন, এখনো বয়সে তরুণী আছেন। সেই মুক্তিযোদ্ধা জনাব দেবেশ চন্দ্র সেনের সঙ্গে কথা বলছি। আপনারা এখন তার স্মৃতিচারণগুলো দেখুন। ধন্যবাদ। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, কিশোর মুক্তিযোদ্ধা। কিশোর বয়সে কেন আপনি যুদ্ধে গিয়েছিলেন ১৯৭১ সালে? সে শাহজাদপুর থেকে, তখন সেটা একটা প্রত্যন্ত গ্রাম ছিল, রতনকান্দি গ্রাম আমরা জানি। সেই গ্রাম থেকে আপনি নিজের ইচ্ছাই আমরা জেনেছি যে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, কিন্তু কেন গিয়েছিলেন মুক্তিযুদ্ধে? ১৯৭০ সালের ৫ ডিসেম্বর পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের আসন সংখ্যা ছিল ১৬২টি। এই ১৬২টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬০টিতে বিজয় অর্জন করে। তারপর সংরক্ষিত আসন আরও 7টি পায় আওয়ামী লীগ। ইহাতে আওয়ামী লীগ ১৬৭টি আসনের অধিকারী হয়। গণতন্ত্রের নিয়ম অনুসারে তদানীন্তন সামরিক প্রেসিডেন্ট এহিয়া খানের দায়িত্ব ছিল আওয়ামী লীগকে সরকার গঠনের আহ্বান জানানো। কিন্তু বাঙালিদের বিজয়ে এই পশ্চিম পাকিস্তানি শাসক জেনারেল এহিয়া খান সহ আরও অনেকে সন্তুষ্ট ছিলেন না। তখন তারা ষড়যন্ত্র শুরু করলেন যে কীভাবে বাঙালিদের হাতে ক্ষমতা না দেওয়া যায়। এইভাবে এদিকে বাঙালিরা চেষ্টা করলো কিভাবে ক্ষমতা নেওয়া যায়। এক পর্যায়ে ১৯৭১ সালের ২৫শে মার্চ সামরিক প্রেসিডেন্ট জেনারেল এহিয়া খানের নির্দেশে পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল টেক্কা খান রাত্রি 11:30টার পর অপারেশন সার্চ লাইট নামকরণ করে জ্বালাও, পোড়াও, হত্যা, গণহত্যা, নির্যাতন, বিভিন্ন মানবতা বিরোধী কাজ শুরু করে। তারা আক্রমণ করে আমাদের রাজারবাগ পুলিশ লাইন, ইপিআর হেডকোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রাবাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসা। যখন পাকিস্তানি সৈন্যরা গণহত্যা এবং অন্যান্য মানবতা বিরোধী কাজ শুরু করলো, আমাদের রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ করলো, ইপিআর হেডকোয়ার্টার পিলখানায় আক্রমণ করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রী নিবাস, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাসা, তাছাড়া ঢাকা সহ
সারা দেশে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে আক্রমণ করল। আক্রমণ করার ফলে ওই আমাদের বাঙালি সৈনিক এবং বাঙালি পুলিশ, বাঙালি আনসার এরা প্রতিরোধ যুদ্ধ শুরু করল, যাতে পাকিস্তানিরা আমাদের ক্ষতি না করতে পারে। এইভাবে চলতে থাকলো যুদ্ধ। তারপর রাত্রি 12টার পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের সাথে যোগ দিল। তাহলে 26শে মার্চ শুরু হলো মহান মুক্তিযুদ্ধ। 26শে মার্চ, হ্যাঁ। সেই 26শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কারণেই আমাদের স্বাধীনতা ও জাতীয় দিবস হলো 26শে মার্চ। 26শে মার্চ জাতীয় দিবস। হ্যাঁ, যারা ঢাকাতে ছিল এবং বিভিন্ন শহরে চাকরি করতো আমাদের এলাকার লোকজন, তারা এই ঢাকা ছেড়ে 27শে মার্চ আমাদের গ্রামে বা যার যার বাড়িতে অবস্থান নিল। তাদের কাছ থেকে এই নৃশংসতার কথা আমরা জানতে পারলাম বা আমিও জানতে পারলাম। তারপরে এই আমাদের এলাকায় ড্যামরা ওই 14ই মেতে ড্যামরা গণহত্যা হলো। 14 মেতে ড্যামরা কোথায়? ড্যামরা হলো ফরিদপুর, বর্তমানে ফরিদপুর উপজেলার, তখন ছিল ফরিদপুর থানার একটি ইউনিয়ন ড্যামরা ইউনিয়ন। আর হলো সাথিয়া মানে রূপসী ও বাউসগাবি, এই ড্যামরার সাথে এই দুইটা গ্রামেও গণহত্যা হলো। গণহত্যাতে কতজন মারা গেছিলেন? গণহত্যায় যে 400-র অধিক নরনারী বিভিন্নভাবে মারা যায়। এত লোক মারা গেছে? এত লোক মারা গেছে। আচ্ছা আচ্ছা। তারপরে ওই সাথিয়া থানার করঞ্জা নামক গ্রামে মেঘা ঠাকুর বাড়িতে আমরা হত্যা করল। এই এবং বিভিন্ন জায়গা আমাদের এলাকায় চরিয়া নামক স্থানে গণহত্যা করলো। সেই চরিয়া নামক স্থানে গণহত্যায় নিহত 129 জনের পরিচয় পাওয়া গেছে এবং অন্যান্য বিভিন্ন জায়গা গণহত্যা করা শুরু করলো পাকিস্তান বাহিনীরা। পাকিস্তানি বাহিনী রাত্রিতে পাকিস্তানি বাহিনীরা ওই গ্রাম ঘিরে রাখে। এই সমস্ত গণহত্যার নৃশংসতা দেখে ওই পাকিস্তানি বাহিনী 24শে এপ্রিল আপনার বাঘাবাড়ি ঘাটে আসে ওই দুইটা কামান বা মোটার, এটা অস্ত্রটা দেখি নেই, দিয়ে মানে গুলি করল। আচ্ছা। ভয়ঙ্কর আওয়াজ হলো। ভয়ঙ্কর আওয়াজের কারণে এলাকার ত্রাসের সৃষ্টি হলো। বাঘাবাড়ি আপনার উত্তর পাড়ে আমাদের বাঙালিদের ইপিআর বা আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রতিরোধ যুদ্ধ করার জন্য বাংকার করে অবস্থান নিয়েছিল, কিন্তু তাদের ওই গুলির আওয়াজ বা তাদের সংখ্যাধিক্যতা বিবেচনা করে এরা সব সেই বাংকার ছেড়ে গ্রামের মধ্যে আত্মগোপন করল। 25শে এপ্রিল পাকিস্তানি বাহিনী নদী পার হয়ে আপনার আসলো বুড়াসাগর নদীর পশ্চিম পাশে। তখন বাঘাবাড়ি ঘাটে ব্রিজ ছিল না। আচ্ছা। তারা ওই আসলো এবং ওদিকে রেলপথে ঈশ্বরদী হয়ে কিছু পাকিস্তানি বাহিনী আসলো। বগুড়া ক্যান্টনমেন্ট থেকে কিছু পাকিস্তানি বাহিনী এদের সাথে যোগ দেওয়ার জন্য আসতে থাকলো। এই পথে তারা কামান দাগাইতে এবং বিভিন্ন বাড়িঘর পোড়াইতে এই বাহিনী চান্দাইকোনা পর্যন্ত চলে গেল। ওই সময়েই আমরা চরিয়াতে গণহত্যা হয়। আচ্ছা আচ্ছা। এই চান্দাইকোনা থেকে ফিরে আসে শাহজাদপুরে আমার নিজের থানায়। আচ্ছা। আসে তারা ওই সমস্ত লোকদেরকে বলে যে হিন্দু এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দাও এবং তাদের বাড়িঘর সব লুট করে নিয়ে যাও। আচ্ছা। ওখানে যারা উপস্থিত ছিল তারা অনেকে হিন্দুদের বাড়িঘর এবং দোকানপাট লুট করে নিল। আচ্ছা। লুটতরাজ করে নিয়ে যে যা পারল, কেউ নিল সিরিয়ার বস্তা, কেউ নিল জিরিয়ার বস্তা, যে যেটা পারল সামনে যা পারে সব লুট করে নিয়ে গেছে।
এটা কত তারিখের ঘটনা? এটা এলাকা আমাদের 25শে এপ্রিল 1971। আচ্ছা। এই সমস্ত বিমর্ষতা দেখে আমাদের গ্রামের মুসলমানেরা খুব ভালো, তারা দরবার ডেকে সবাইকে বলল যে হিন্দুরা আমাদের আমানত, এদের জন্য কোনো ক্ষতি না হয়, আমার গ্রামের হিন্দুদের কোনো ক্ষতি হতে দেওয়া হবে না। তখন এবং পরবর্তীতে হিন্দুরা ওই আমাদের বন্ধু বান্ধব বা সবাই একযোগে আমরা পাহারা দিতে থাকলাম। আচ্ছা। আর মনে মনে ভাবতে থাকলাম যে তাহলে এর প্রতিকার হিসাবে মুক্তিযুদ্ধে যাওয়া দরকার। এই প্রতিকার হিসেবে মুক্তিযুদ্ধে যাওয়ার চিন্তা করে সুযোগ খুঁজতে থাকলাম যে কীভাবে মুক্তিযুদ্ধে যাওয়া যায়। হ্যাঁ। এপ্রিল মাসের শেষের দিকে একদিন আমার বাড়ির কাছে পালেদের বিল বলে, ওই বিলে এক নৌকার মধ্যে কিছু মানুষের মানে আস্তে আস্তে কথা শোনা যাচ্ছে। এই শুনে আমি এগিয়ে গেলাম নৌকার দিকে, কী ব্যাপার। তখন যা ওই বাসরা গ্রামের ওহাব নামে আমার এক পরিচিত বন্ধুকে পাইলাম। তো বন্ধুকে জিজ্ঞেস করলাম যে ওহাব তাহলে কী, এটা কী? বললো যে ওই আমাদের স্থানীয় প্রাদেশিক পরিষদ সদস্য জনাব রহমান সাহেব যারা মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে ইচ্ছুক তাদেরকে ভারতে নিয়ে যাচ্ছে। তখন আমি বললাম ঠিক আছে, আমিও যাব। তখন ওখান থেকে চলে আসে বাড়িতে, কাউকে না বলে ওই যে আমি যে খাতায় নিয়ে লেখালেখি করতাম সেই খাতায় একটা চিঠি লিখলাম মাকে উদ্দেশ্য করে যে মা, আমি কাউকে না বলে মুক্তিযুদ্ধে চলে গেলাম, তোমরা আশীর্বাদ করো। আমি বললে তো তোমরা যাইতে দিতে না, তোমরা আশীর্বাদ করো আমি যেন এই যুদ্ধে জয়ী হয়ে আবার তোমাদের কাছে ফিরে আসতে পারি। তারপরে রাত্রি 8:30টার দিকে আমাদের প্রাদেশিক পরিষদ আব্দুর রহমান সাহেব আসলেন, ওই কয়েকজন লোক সাথে করে মুক্তিযুদ্ধে যারা যাকে ইচ্ছুক। আমি তখন ওই আমাদের প্রাদেশিক পরিষদ সদস্য স্যারের কাছে গিয়ে আদাব দিলাম। স্যার আমাকে দেখে বললেন, দেবেশ তুমি কেন, এত ছোট মানুষকে তো মুক্তিযুদ্ধে নিবে না। তখন বললাম স্যার আমাকে নিতে হবে, আমি যাইতে ইচ্ছুক। যাই হোক, উনি বললেন আচ্ছা ঠিক আছে চলো। তখন ওনার সাথে আমরা ওই এক নৌকায় চলে গেলাম। প্রথমে আমরা ওই নৌকায় রাত্রিতেই চলে গেলাম সাথিয়া থানা পার হয়ে ওই সুজনগর থানার সাতবাড়িয়া নামক স্থানে। সাতবাড়িয়া, হ্যাঁ চিনি, শুনছি। হ্যাঁ, ওই সাতবাড়িয়া নামক স্থানে গিয়ে আমাদের কাছে একটা গাইডার ছিল যে রাস্তা চেনে, কোন দিক দিয়ে যেতে হবে ভারতে, কোন দিক দিয়ে যেতে হবে ভারতে। সেই গাইডার ছিল। তারপরে অন্যের সহযোগিতায় আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। তাই আমরা খাওয়া দাওয়া করে ওই রাত্রিতে দিনে যাওয়া যাবে না, সবার বলতে দিনে ঝুঁকি আছে, ওই আর্মিরা নদী টহল দেয় এবং ধরতে পারলে ক্ষতি হবে। যাই হোক, আমরা তখন নৌকা ভাড়া করে পদ্মা নদী পার হয়ে চলে গেলাম কুষ্টিয়া রাত্রিতে। রাত্রিতে যায় এক বাড়িতে আশ্রয় নিলাম। তা উনিরা আমাদেরকে আশ্রয় দিলেন এবং উনি খুব ভালো মানুষ, ওই দেশের এলাকার মানুষ। আমরা যেমন জ্যাঠা কাকা বলি, তা ওরা বড় আব্বা ছোট আব্বা বলে। যাই হোক, ওনারা ওই রান্না বান্না করে আমাদের খাওয়ার ব্যবস্থা করলেন। তা উনি বললেন, ওই বাড়িওয়ালা বললেন যে এই পাশেই আমাদের পাকিস্তানি আর্মি ক্যাম্প আছে, আপনাদের এখানে অবস্থান করাটা ঠিক হবে না, কারণ তারা সংবাদ পেলে আপনাদেরকে আসে ধরে নিয়ে যাবে। তখন আমরা তাড়াহুড়ো করে কোনো রকমের খাওয়া দাওয়া করে ওই রাত্রিতেই হাঁটা শুরু করলাম। ওই দিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, মেঘাচ্ছন্ন আকাশ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমাদের প্রাদেশিক পরিষদ জনাব রহমান সাহেব ছিলেন খুব ভারী মানুষ, ওনার পক্ষে হাঁটে চলা কঠিন। সবাই ওনাকে ধরাধরি করে নিয়ে চললাম। আমরা তারপরে আমরা বাংলাদেশের বর্ডার ক্রস করে ভারতের জলঙ্গি নামক বর্ডারে গিয়ে পৌঁছলাম।
জলঙ্গিনগর বর্ডারে গেছেন কত তারিখে? ওই জলঙ্গি নামক বর্ডারে ধরেন এই যে ধারাবাহিকভাবে যাচ্ছি আর কি। যাচ্ছেন? মানে হ্যাঁ। 27শে জুলাই যতটুকু মনে পড়ে আমরা স্টার্ট করছি আর কি। হুম, তা ওখানেই ছিল বিএসএফ ক্যাম্প, হুম। আমাদেরকে দেখে তারা বসতে দিল আর কি। হুম, হুম, এবং বললো আমরা সকলে ওই বিএসএফ ক্যাম্পে প্রাতঃক্রিয়াদি করে তা উনিরা আমাদেরকে আমার গাইডার এবং এমপিও সাহেবকে বসতে দিয়ে আমাদেরকে ফলোইং করায়া দাঁড় করায়া গুনলেন যে আমরা কতজন আছি। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক আমরা 22 জন ছিল। 22 জন ছিলেন? হ্যাঁ, 22 22 জন একটা গ্রুপ ছিলেন। যাই হোক তা উনি তখন এমপিও সাহেব বিভিন্নভাবে যোগাযোগ করে আমাদেরকে কামারপাড়া ইয়ুথ ক্যাম্প নামে একটা ক্যাম্পে ভর্তি করার ব্যবস্থা করলেন। আচ্ছা। যে ওখানে গেলেই আমাদেরকে ভর্তি করে নেবে। হুম, তো উনি আমাদের সাথে বাসে মালদা পর্যন্ত গেলেন। আচ্ছা। মালদাতে গিয়ে উনি বাজার থেকে কাঁঠাল এবং মুড়ি কিনে আমাদেরকে খাওয়ালেন। আচ্ছা। খাওয়ানোর পরে উনি বললেন যে আমি ওই প্রবাসী সরকারের উদ্দেশ্যে কলকাতা যাব। হুম, হুম, তা আপনারা সবাই ওই কামারপাড়া ইয়ুথ ক্যাম্পে যান, ওখানে আমি সব ব্যবস্থা করে রেখেছি, হুম। আপনাদেরকে ভর্তি করে নেব। হুম, তা আমরা গেলাম, রাত্রি 9টার দিকে গিয়ে কামারপাড়া ইয়ুথ ক্যাম্পে পৌঁছে। হুম, পরের দিন আমাদেরকে থাকতে দিল, খাতে দিল। পরের দিন আমাদেরকে ফলোইং করায় মানে রিক্রুট করার জন্য দাঁড় করাই যায়। হুম, হুম। দাঁড় করায় আমাকে বললো যে না, আপনাকে মুক্তিযুদ্ধে নেওয়া যাবে না। ছোট মানুষ? ছোটো মানুষ। হুম, তখন বাধ্য হয়ে আমি চলে গেলাম। আমার আগে জানা ছিল যে আমার এক পিসেমশাই ভারতের ওল্ড মালদাতে আছে। হুম, হুম। আমি সেই পিসেমশাই বাড়িতে চলে গেলাম। আচ্ছা। পিসেমশাই বাড়িতে গিয়ে থাকলাম। তারপরে কয়েকদিন গাজল, জলপাইগুড়ি, শিলিগুড়ি বিভিন্ন জায়গা ঘুরলাম। ঘোরার পরে ভাবলাম যে আমি মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য আসছি, তা আমি এবার তো হলে চলবে না। তখন আবার ফিরে আসলাম আমার পিসেমশাইয়ের বাড়িতে। পিসেমশাইয়ের বাড়িতে আসে পিসিমাকে এবং পিসেমশাইকে বুঝলাম যে আমি আবার চেষ্টা করি। পিসেমশাইয়ের এক ভগ্নিপতি ছিল আপনার শরণার্থী ক্যাম্পের ইনচার্জ। উনি বললেন তোমাকে শরণার্থী ক্যাম্পে আমি ভর্তি করে দিচ্ছি, থাকা এবং খাওয়া সব ফ্রি পাবে, তোমার কোনো অসুবিধা হবে না। তো আমি ভাবলাম যে যুদ্ধ করতে আসে আমি শরণার্থী ক্যাম্পে ভর্তি হব, এটা আমার মন সায় দিল না। তখন ওই ওল্ড মালদা থেকে আবার চলে আসলাম কামারপাড়া ইয়ুথ ক্যাম্প। আচ্ছা। ইয়ুথ ক্যাম্পে আসার পরে ওই রবীন্দ্রনাথ বাগচি, মোহাম্মদ নজরুল ইসলাম, রতন কুমার দাস এদেরকে আমি পাইলাম। এদেরকে বললেন তাহলে কী করা যায়। ওনারা পরামর্শ দিলেন যে ওই বেড়াসাতিয়ার এমএনএ অধ্যাপক আবু সাইদ স্যার আমি মালঞ্চ বুরমাইল ক্যাম্পের ইনচার্জ, ওনাকে গিয়ে তুমি অনুরোধ করো। তখন ওনাদের পরামর্শ ওই মালঞ্চ বুরমাইল ক্যাম্পের ইনচার্জ অধ্যাপক আবু সাইদ, যিনি ছিলেন ওই 70 সালের বেড়াসাতিয়া নির্বাচনী এলাকার এমএনএ, তাকে যারা আমি বললাম যে স্যার আমাকে ভর্তি করার ব্যবস্থা করতেই হবে স্যার, আমি মুক্তিযুদ্ধে যাবই, যে কোনো মূল্যে আমাদের দেশকে মুক্ত করতে হবে, কারণ পাকিস্তানি হানাদার সৈন্যরা বিভিন্নভাবে আমাদের বাংলাদেশের মানুষদেরকে অত্যাচার করছে। যাই হোক, তখন উনি আমাকে ভর্তির ব্যবস্থা করলেন। আমিও আসলাম, যে ভর্তি কর্তৃপক্ষ তাদেরকে অনুরোধ করলাম, তারা আমার কাছে আমাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করলেন। জিজ্ঞাসা করায় উনি সন্তুষ্ট হয়ে বললেন যে সাহসী ছেলে ভর্তি করতে হবে। তখন আমি ভর্তি হলেন এবং ওই কামারপাড়া ইয়ুথ ক্যাম্পে ভর্তি হলেন এবং আপনার ওই মুক্তিযুদ্ধকালীন সময় শুরু হলো। হ্যাঁ, শুরু হলো। কামারপাড়া ইয়ুথ ক্যাম্প থেকে আমাদেরকে ট্রানজিট ক্যাম্পে ওই আপনার ট্রানজিট ক্যাম্পে রাখলো এক জায়গা, ওখান থেকে চলে আসলাম পতিরাম ক্যাম্পে, পতিরাম মুক্তিযোদ্ধা ক্যাম্প। পতিরাম থেকে আমাদেরকে ওই ইন্ডিয়ান ভ্যান গাড়ি, মানে ট্রাকের মতো আর কি,
ভ্যান গাড়ি, আর্মি ভ্যান, এই দিয়ে নিয়ে আমাদেরকে নিয়ে গেল ওই দার্জিলিং জেলার শিলিগুড়ি আপনার মহকুমার পানিঘাটা নামক স্থানে। পানিঘাটা নামক স্থানে? পানিঘাটা। আচ্ছা আচ্ছা, তারপরে? পানিঘাটা নামক স্থানে যাওয়ার পরে আমাদেরকে থাকা আর খাওয়ার ব্যবস্থা করলেন, আমাদেরকে একটা তাঁবুর মধ্যে থাকার ব্যবস্থা করলেন, আমাদের কিছু পোশাক দিলেন, তারপরে আমাদেরকে একটা মগ দিলেন, প্লেট দিলেন এবং বিভিন্নভাবে পরদিন আমাদেরকে ওই পানিঘাটা ক্যাম্পে দাঁড় করালেন। প্রশিক্ষণের জন্য নিয়ে গেলেন মাঠে। নিয়ে যায় তখন ওই বিভিন্ন নিয়ম কানুনের কথা বললেন যে এটা বনাঞ্চল, এখানে বন মানুষ আছে, এখানে বিভিন্ন খারাপ লোকজন আছে, আপনারা একাকি কেউ কোথাও বের হবেন না, আপনারা নিরাপদে থাকুন। তারপরে বললেন যে 12টার সময় আপনাদের এই কোম্পানির মানে কোম্পানি কমান্ডার ডিএস ভিলন স্যার আসবেন, উনি ক্যাপ্টেন ডিএস ভিলন। ক্যাপ্টেন ডিএস ভিলন আসবেন? হ্যাঁ, উনি হলেন আপনি শিখ সেনা। তা উনি ঠিক 12টার সময় আসলেন। আইসা উনি ওই আপনার হিন্দিতে যা বললেন যে আপনারা বীর, আপনারা দেশের জন্য জীবন দিতে এসেছেন, আপনাদেরকে স্যালুট, আপনাদের বাবা মাকেও স্যালুট, যেহেতু তারা দেশের জন্য তাদের সন্তানকে উৎসর্গ করেছে। আপনারা যে কোনো সময়ে মৃত্যুবরণ করতে পারেন, তবে আমরা আপনাদেরকে স্বাধীনতা এনে দিতে পারবো না। আপনাদেরই স্বাধীন করতে হবে আপনাদের দেশকে। আমরা প্রশিক্ষণ দেব, অস্ত্র দেব, তারপরে আমাদেরকে প্রশিক্ষণ দিল। প্রশিক্ষণ দেওয়ার পরে আমাদেরকে নিয়ে আসলো ওই 7 নম্বর সেক্টরের হেডকোয়ার্টার তরঙ্গপুর নামক স্থানে। তরঙ্গপুর ভারতের? ভারতের তরঙ্গপুর, এটা কালিয়াগঞ্জ থানা। তরঙ্গপুর ছিল আমাদের 7 নম্বর সেক্টরের হেডকোয়ার্টার। ওখানে আইনে ওই এলাকার লোকদেরকে বাইসে গ্রুপ করা হলো। আচ্ছা, গ্রুপ করা হলো। আমার গ্রুপ লিডার নিযুক্ত হলেন আমাদের বেলকুচি থানার তামাই গ্রামের জনাব এম.এ. মান্নান স্যার। আচ্ছা, তিনি তার অধীনে আমাদেরকে দিলেন এবং আমাদের যার নামে অস্ত্র ইস্যু করলেন। আমার নামে একটা 303 রাইফেল ইস্যু করা হলো, আমাকে হেলমেট দেওয়া হলো, আমাকে ওই এক বেল্ট আপনার গুলি দেওয়া হলো। আমাদেরকে 50 টাকা করে হলো পকেট মানি, আর 60 টাকা করে হিসাবে আপনার রেশনিং মানি, 110 টাকা। 110 টাকা এই দিলেন আমার কমান্ডার স্যারের কাছে। তা আমি কমান্ডার স্যার আবার আমাদেরকে দিয়ে দিলেন। তা আমি ওখান থেকে ওই বাজার থেকে একটা ওই আমাদের তখন বাংলাদেশের মানচিত্রে খচিত পতাকা কিনতে পাওয়া যেত, একটা পতাকা কিনলাম। আর আমি যে মারা যাব না এমন তো কোনো নিশ্চয়তা নেই না, তাই আমার ধর্ম মতে যে শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ হাতে থাকলে, চণ্ডী গ্রন্থ পাঠ করলে, উচ্চারণ করলে তার মৃত্যু হবে না, এটা বলা আছে। তখন আমি একটা ওই তরঙ্গপুর বাজার থেকে একটা শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ কিনলাম। আচ্ছা আচ্ছা, আর জাতীয় পতাকা কিনলাম, আর একটা রেডিও কিনলাম। আচ্ছা, যে রেডিওর মাধ্যমে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ওই আস্তে আস্তে শুনতে পারবো। এইটা ভাবিয়া মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে সমস্ত অনুষ্ঠান প্রচারিত হতো, এটা মুক্তিযোদ্ধাদেরকে ভীষণভাবে উজ্জীবিত করতো। তাই একটা রেডিও কিনলাম। রেডিও কিনে আমরা ওই আমাদের অস্ত্র মোটা ধরে আমাদের গ্রুপ আমরা যাত্রা শুরু করলাম। কোন দিকে যাত্রা শুরু করলেন? এই আসবো বাংলাদেশের ভিতরে। আচ্ছা, তাই প্রথমে আমরা ট্রেন যোগে আসলাম শিলিগুড়িতে। আচ্ছা, শিলিগুড়িতে আসলাম, আসে আমাদেরকে ট্রেন বদলাতে হলো। ট্রেন বদলানোর জন্য আমরা শিলিগুড়ি স্টেশনে নামলাম। একটা ট্রেন দেখি ওই ট্রেন লাইনে দাঁড়া আছে। আমার অত বুদ্ধি ছিল না, তা আমি তখন একটু বাথরুম করার জন্যে ওই ট্রেনের ফাঁকা ট্রেনে উঠলাম। আমি ওঠার পরে ট্রেন স্টার্ট করছি। আচ্ছা, আমি ভয় পাওয়া গেছি যে তাহলে কোথায় নিয়ে যাবে আমাকে। আমি তখন লাফ দিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়ছি। আমার পায়ে আমি আঘাত পেলাম,
আজকে ভাবি যদি ওই সময় মারা যেতাম, কেউ আমাকে চিনতো না, আমাকে কেউ খুঁজে পেত না। আমার বাবা মা সারা জীবন রাস্তার দিকে আসতেছে, দেবেশ আসছে। যাই হোক, ওখান থেকে পরবর্তী ট্রেনে আমরা চলে আসলাম আসামের ধুবড়ি নাম স্টেশন। তারপরে ওখান থেকে আমরা আসলাম আসামের মানিকারচর নামক স্থানে। মানিকারচর আসতে আসতে আমাদের অনেক রাত হয়ে গেল। শাহজাদপুরের কৃতি সন্তান দেবেশ সান্যালের পরবর্তী ভিডিও দেখতে এই চ্যানেলটি ৭১ গেরিলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বিস্তারিত তথ্য জানতে এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন, আপনার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। তখন আর আমাদের ওই রংপুরের রৌমারী মুক্তিযুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার মতো অবস্থা ছিল না। তখন আমরা ওই রাত্রিতে আমার কমান্ডার স্যার বোর্ডিং ভাড়া করলেন, ওই বোর্ডিংয়ে রাত্রিতে আমরা থাকলাম। তারপরে কোথায় আসলেন? সকালবেলা আমরা ভোরের দিকে আমরা ওই একটা নদী আছে আপনার ওই মানিকারচর থেকে রৌমারী আসতে, মানে রৌমারী হলো রংপুর জেলা, তখন ছিল কুড়িগ্রাম। কুড়িগ্রাম, হ্যাঁ, বর্তমানে কুড়িগ্রাম জেলা। ওই ক্যাম্পে আমরা আসলাম, রৌমারী ক্যাম্পে। আচ্ছা, রৌমারী ক্যাম্পে আসার পর কি করলেন? রৌমারী ক্যাম্পে আসলাম আমরা, ওখানে ওই ফ্রেশ হলাম, সকালবেলা কাজ কাম করে আমাদের ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। আর আমরা ওই সিরাজগঞ্জে যাব এই ব্যবস্থা আমাদের কমান্ডার স্যার করতে থাকলেন। ওখানকার যারা ইনচার্জ ছিলেন তারা আমাদেরকে সিরাজগঞ্জ যাওয়ার মতো ওই কীভাবে যাওয়া যায় সেটা ব্যবস্থা করলেন। এবং আপনারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিভাবে যুদ্ধ করা যাবে, কোথায় কোথায় পাকিস্তান হানাদার বাহিনীরা লুকিয়ে আছে বা যুদ্ধ করতেছে, মানুষের মধ্যে অত্যাচার নির্যাতন করছে, সেগুলো প্রতিহত করার জন্য, তাদেরকে মোকাবেলা করার জন্য আপনারা এখন রওনা দিচ্ছেন সিরাজগঞ্জের দিকে। ধন্যবাদ।